আসসালামু আলাইকুম। গল্প সমুদ্র বাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অব দ্য মিস্ট। গত পর্বে আপনারা শুনেছেন লিওনার্দের বাবা স্যার টমাস অট্রাম বিপুল পরিমাণ ঋণের কারণে আত্মহত্যা করে এবং ফলশ্রুতিতে লিওনার্দের সকল সম্পত্তি বাজেয়াপ্ত হয় এবং অট্রাম হল নিলামে ওঠার কারণে লিওনার্দের সকল সম্পত্তি বিক্রি হয়ে যায় এবং লিওনার্দো এবং লিওনার্দের ভাই টম নিঃস্ব হয়ে যায়। অন্যদিকে লিওনার্দো এবং জেন পরস্পরকে ভালোবাসে, কিন্তু লিওনার্দো নিঃস্ব হয়ে যাওয়ার কারণে লিওনার্দো এবং জেনের সম্পর্ক মেনে নিতে আপত্তি জানায় জেনের বাবা এবং লিওনার্দো তখন জেনের বাড়ি থেকে বের হয়ে যায়। এখন শুনবেন তার পরবর্তী ঘটনা, অর্থাৎ দ্য পিপল অব দ্য মিস্ট উপন্যাসের দ্বিতীয় পর্ব। 2. শপথ নেওয়া। লিওনার্দের সঙ্গে কথা বলার জন্য হল ঘরে অপেক্ষা করছিল জেনের ভাই অর্থার, কিন্তু ওর দিকে ফিরেও তাকালো না ক্রুদ্ধ ছেলেটা। পাশ কাটিয়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে, দরম করে টেনে দিল পাল্লা। বাইরে পা রাখতেই দেখলো তুষার পড়তে শুরু করেছে। আকাশ থেকে যেন পোচ তুলোর মতো নেমে আসছে বাতাসে ভর করে, তবে ধারাটা তেমন প্রবল নয়। আকাশের চাঁদ পরিষ্কার দেখা যাচ্ছে এখনো। হাঁটা পথ ধরে এগোতে থাকলো লিওনার্দো। গেটের কাছাকাছি পৌঁছতেই পিছনে পায়ের শব্দ শুনতে পেল, কিন্তু মাথায় আগুন জ্বলছে লিওনার্দের। এই পরিবারের আর কোনো পুরুষের মুখটাও দেখার ইচ্ছে নেই। করা কিছু শোনবার জন্য উল্টো ঘুরতেই থমকে গেল। আর্থার না, হন্তদন্ত হয়ে ওর দিকে ছুটে আসছে জেন। চাঁদের আলোয় দেবীর মতো লাগছে ওকে। ক্ষণিকের জন্য পারিপার্শ্বিকতার কথা ভুলে গেল লিওনার্দো। প্রেমিকের সামনে এসে থামল জেন। করুণ গলায় বলল, লিওনার্দো, আমার কাছ থেকে বিদায় না নিয়ে তুমি চলে যাচ্ছ? বুকটা কেমন যেন করে উঠল লিওনার্দের, কিন্তু ভাবাবেগটা শক্ত হাতে দমন করলো ও। কঠিন গলায় বলল, পাতলা জামা পরে বাইরে বেরোনোটা উচিত হয়নি তোমার জেন, ঠান্ডা লেগে যাবে। লাগুক ঠান্ডা, ঠান্ডায় জমে মরণ হোক আমার, তাহলে যদি এই বিপদ থেকে রক্ষা পাই। তোমার সঙ্গে কথা আছে আমার লিওনার্দো। সামার হাউসে চলো, ওখানে কেউ আমাদের খোঁজ করবে না। ওটা তো 100 গজ দূরে, বলল লিওনার্দো। পথটাও তুষারে ঢাকা, পা জমে যাবে তোমার। জমুক, তাও যাব আমি, চলো। ইতিউতি করে রেক্টরির দিকে তাকালো লিওনার্দো। বোঝার চেষ্টা করলো কেউ ওদের দেখছে কিনা। তারপর এক ঝাটকায় জেনকে তুলে নিল 5 কুল করে। বাধা দিল না মেয়েটা, পরম নির্ভরতায় জড়িয়ে ধরলো ওর গলা। 100 গজ দূরত্ব বয়ে নিয়ে যেতে কোনো কষ্টই হলো না লিওনার্দের, বরং পথটা চোখের পলকেই ফুরিয়ে যাওয়ায় মন খারাপ হয়ে গেল। আরেকটু দূর হলে ক্ষতি কী ছিল? সামার হাউসেই ঢুকে জেনকে মেঝেতে নামালো ও। ঠান্ডা ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে মেয়েটা। তাড়াতাড়ি নিজের ওভারকোট খুলে ওর গায়ে জড়িয়ে দিল। ফাঁকে একটা চুমু খেলো ওর ঠোঁটে। তারপর সামার হাউসের সামনের ঘরে বসলো ওরা মুখোমুখি। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। জেন কিছু বলছে না দেখে লিওনার্দোই শেষ পর্যন্ত মুখ খুলল। বলল, বিদায় না নিয়ে চলে যাচ্ছিলাম কেন জানো? তোমার বাবার কারণে। উনি বলে দিয়েছেন তোমার সঙ্গে যেন আর যোগাযোগ না রাখি আমি। কেন? লিওনার্দোর হাত আঁকড়ে ধরল জেন। আন্দাজ করতে পারছো না? হ্যাঁ পারছি, চোখ নামিয়ে ফেলল জেন। তাও পরিষ্কার করে দেই যাতে ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে, লিওনার্দো বলল। গরিব হয়ে গেছি বলে হবু বরের আসন থেকে আমাকে নামিয়ে দিয়েছেন মিস্টার বিচ। সেই সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন আসনটাতে এখন ওই কোহেন বসতে চলেছে। জেন কেঁপে উঠল। আমি জানি লিওনার্দো, কিন্তু ওই লোকটাকে যে আমি একদমই পছন্দ করি না। তাহলে ওকে বিয়ে না করলেই ভালো করবে। ইহুদিটাকে বিয়ে করার আগে যেন আমার মরণ হয়। ইহুদিটাকে বিয়ে করার আগে আমার যেন মরণ হয় লিওনার্দো। লিওনার্দের ঠোঁটে মলিন হাসি ফুটল। দুঃখের বিষয়, সুযোগ সুবিধা মতো মরার উপায় নেই আমাদের জেন, মানে স্বাভাবিকভাবে। প্লিজ ওভাবে বলো না। জেনের গাল বেয়ে অশ্রু নামছে। আমি এখন কি করব? তুমি কোথায় যাবে সেটা বলো। আমার অবস্থা আরো খারাপ হবে, কিন্তু তোমারটা নির্ভর করছে সম্পূর্ণ তোমারই উপরে। শোনো, তুমি যদি আমার পাশে থাকো
তাহলে আমিও তোমার পাশে থাকব। হ্যাঁ, ভাগ্য এখন আমার প্রতিকূলে, কিন্তু কপাল ফেরাতে পারবো বলে বিশ্বাস আছে আমার। তোমাকে আমি ভালোবাসি, তাই তোমাকে পাওয়ার জন্য আমি সব ধরনের কষ্ট করতে রাজি আছি। কিন্তু নিজের পায়ে দাঁড়াতে কিছুটা সময় লাগবে আমার, অন্তত কয়েক বছর। সেটা এড়াবার উপায় নেই। আমি পারলে অবশ্যই অপেক্ষা করব লিওনার্দো, বলল জেন। কিন্তু তোমার কথা ভুলে যাওয়ার জন্য বাড়ির সবাই, বিশেষ করে বাবা যে কিভাবে আমাকে চাপাচাপি করছে তা তুমি কল্পনাও করতে পারবে না। দরকার হলে প্রতিবাদ করো, রুক্ষ গলায় বলল লিওনার্দো। মুখ বুজে থাকলে আমাদের কোনো আশা নেই জেন। যদি কিছু বলার সাহস না থাকে তাহলে এক্ষুনি বিদায় দাও আমাকে। কথাটা শুনে জেনের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তাড়াতাড়ি লিওনার্দো বলল, শোনো, আমার হিসাবে যদি ভুল না থাকে তাহলে 6 মাস পরেই তোমার বয়স 21 হয়ে যাবে, তাই না? দেশের আইন অনুসারে কেউ তখন তোমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে পারবে না। তুমি কাউকে বিয়ে করতে চাইলে তাতেও বাধা দিতে পারবে না। কাজেই এই 6টা মাসই তোমাকে শক্ত থাকতে হবে জেন। তারপর তুমি স্বাধীন হয়ে যাবে। জানি সময়টা কম নয়, কিন্তু আমি তোমার পাশে আছি। আমার ঠিকানা জানা আছে তোমার, যোগাযোগ রেখো। কি ঘটে না ঘটে জানিও, দরকার হলে তোমাকে নিয়ে পালিয়ে যাব আমি, বুঝেছ? কিন্তু যদি তুমি চিঠি না দাও, যদি আমার সঙ্গে যোগাযোগ না করো, আমি ধরে নেব আমাদের মধ্যকার সব কিছু শেষ হয়ে গেছে। এভাবে বলছো কেন? কারণ আমি কোনো ধরনের লুকোছাপা করতে চাই না, অন্ধকারে রাখতে চাই না তোমাকে, নিজের চাহিদা, নিজের বাসনা সম্পর্কে। পরে তুমি যাতে বলতে না পারো আমি আগে থেকে কিছুই জানাইনি। বড্ড নিষ্ঠুরের মতো কথা বলছো তুমি লিওনার্দো। নিষ্ঠুরতা নয় এটা জেন, বাস্তবতা। স্বপ্নের জগতে ভেসে বেড়ানোর দিন শেষ হয়ে গেছে আমাদের। এখন বাস্তবের মুখোমুখি হতেই হবে। যা কিছু বলার এক্ষুনি পরিষ্কার করে বলে দিচ্ছি, কারণ আর কখনো হয়তো তোমার সঙ্গে কথা বলার সুযোগ পাবো না আমি। মুখ খুলতে গিয়ে বাধা পেল জেন। দূর থেকে ভেসে এলো মিস্টার বিচের চেঁচামেচি। জেন, তুই কি বাইরে? জেন! আতঙ্ক ফুটল জেনের চেহারায়। হায় খোদা, বাবা ডাকছে। আমি দরজার পেছন দিয়ে বেরিয়ে এসেছি। নিশ্চয়ই টের পেয়ে গেছে। সর্বনাশ! এখন কি জবাব দেবে ওদের? ফিরে গিয়ে সত্যি কথাটাই বলো, পরামর্শ দিল লিওনার্দো। বলো যে আমাকে বিদায় জানাতে এসেছিলে। কোনো অন্যায় তো করনি। বাবা মার চোখে ওটাই বিরাট অন্যায়, জেন বলল। ওরা আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখেন। প্রেমিককে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল ও। ওহ, আমি এখন কি করব লিওনার্দো? তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? জবাব না দিয়ে জেনকে পাল্টা আলিঙ্গন করলো লিওনার্দো। ওর চোখেও পানি জমেছে। হাত বোলালো প্রেমিকার মাথায়। তাকে চুমু খেলো। চেষ্টা করলো সান্ত্বনা দিতে। কয়েক মুহূর্ত নীরবে কেটে যাওয়ার পর নিজেকে ছাড়িয়ে নিল জেন। বলল, ভুলেই যাচ্ছিলাম, তোমার জন্য একটা উপহার এনেছি। জামার ভেতর থেকে ছোট্ট একটা প্যাকেট বের করে দিল ও। এটা দেখে আমাকে স্মরণ করো তুমি, কখনো ভুলে যেও না। আবার জেনকে জড়িয়ে ধরল লিওনার্দো। অশ্রু সজল চোখে বিদায় নিল ওরা পরস্পরের কাছ থেকে। সামার হাউসের দরজা খুলে বেরিয়ে গেল জেন। কেউই জানল না এ বিচ্ছেদ চিরস্থায়ী হতে চলেছে। জেন চলে যেতেই প্যাকেটটা খুলল লিওনার্দো। ভেতর থেকে একটি প্রার্থনার বই বেরোলো, মরক্কোতে বাধাই করা। জেনের নিজের প্রথম পাতায় নাম লেখা আছে। ওটার সঙ্গে রয়েছে এক গোছা সোনালি চুল, সিল্কের রিবন দিয়ে বাঁধা। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হতভাগ্য তরুণটির বুক চিরে। জেন ওভারকোটটাকে রেখে গেছে। ওটা তুলে নিয়ে গায়ে চড়ালো ও, তারপর বেরিয়ে পড়ল নিজেও। গ্রামের একটা পুরনো সরাইখানাতে 8 ঘন্টা পর পৌঁছালো লিওনার্দো। ওটার বাড়ির পিছনে ছোট্ট একটা পার্লার আছে, সেটাই এখন ওদের দুই ভাইয়ের অস্থায়ী আবাস। দেয়ালে ঝুলানো সস্তা জিনিসপত্র আর স্টাফ করা পাখির মাথাগুলোকে অগ্রাহ্য করতে পারলে ঘরটা একেবারে মন্দ নয়। সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে এক কোণের বড় ফায়ারপ্লেস, পুরনো আমলের ডিজাইন, রুট আয়রন দিয়ে তৈরি। দেখতে যেমন সুন্দর, তেমনি ঘরটাকেও চমৎকার উষ্ণতা যোগায়।
পার্লারে পা দিয়ে লিওনার্দো দেখল ওই ফায়ার প্লেসের আগুনেই আলোকিত হয়ে আছে ঘর। বাতি জ্বালা হয়নি, আরামদায়ক একটা উষ্ণতা বিরাজ করছে ভিতরে। সেখানে একটা পিঠ উঁচু চেয়ারে বসে আছে ওর ভাই টম। কোলের উপর হাত রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আগুনের দিকে। লিওনার্দের চেয়ে 2 বছরের বড়, তবে জ্যৈষ্ঠতাটুকু শুধু বয়সের দিক থেকেই, বাকি সব ক্ষেত্রে ছোট ভাইয়ের চেয়ে পিছিয়ে আছে। লিওনার্দের মতো শক্তপোক্ত গড়ন নয় ওর দেহের, অনেকটাই ভঙ্গুর। দু চোখ স্বপ্নালু, কল্পনাপ্রবণ। বাস্তবতার সঙ্গে তেমন একটা যোগাযোগ নেই টমের। ও আসলে পড়ুয়া এবং চিন্তাবিদ টাইপের মানুষ, অত্যন্ত রুচিশীল, নানা ধরনের মূল্যবান পাথর আর রত্নের ব্যাপারে রীতিমতো একজন বিশেষজ্ঞ। কে? লিওনার্দো? পায়ের শব্দ পেয়ে মুখ তুলে তাকালো টম। কোথায় গিয়েছিলে? রেক্টরিতে, সংক্ষেপে জবাব দিল লিওনার্দো। কেন গিয়েছিলে? থপ করে আরেকটা চেয়ারে বসে পড়ল লিওনার্দো। সত্যিই জানতে চাও? অবশ্যই। জেনের সঙ্গে দেখা হয়েছে? দীর্ঘশ্বাস ফেলে পুরো ঘটনা খুলে বলল লিওনার্দো। ওর কথা শেষ হলে টম বলল, এখন জেন কি করবে বলে তোমার ধারণা? ওর মতো একটা মেয়ের জন্য পরিস্থিতির বিচারে সমস্যাটা একটু জটিলই বটে। হ্যাঁ, জটিল, বলল লিওনার্দো। তবে জীবনটা বীজগণিত নয় টম, সব সমীকরণের সমতা আসে না। জেন কি করবে সেটা সম্পূর্ণই ওর নিজস্ব ব্যাপার। তবে আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে বলবো, বাকি সবার উদাহরণ অনুসরণ করবে ও, ত্যাগ করবে আমাকে। মেয়েদের ব্যাপারে তোমার দেখছি বড়ই নিচু ধারণা ভাই, বলল টম। আমার নিজের জ্ঞান খুব ভালো বলবো না, তবে এটুকু জানি এ ধরনের পরিস্থিতিতেই নারীত্বের শক্তি প্রকাশ পায়। ভালোবাসার জন্য ওরা যে কত কিছু করতে পারে তা জানা যায়। আমার তা মনে হয় না। লিওনার্দো মাথা নাড়ল। মেয়েরা ঠুনকো প্রেম ভালোবাসার চাইতে নিজেদের আরাম আয়েশের কথা অনেক বেশি ভাবে, অন্তত বেশিরভাগ মেয়ে। নারীত্বের শক্তি, ভালোবাসার ত্যাগ, এসব হচ্ছে ফাঁপা কথা। ভাইয়ের মনোবল লক্ষ্য করে হতাশ ভঙ্গিতে মাথা দোলালো টম। তোমার সঙ্গে তর্ক করে লাভ নেই। সময় আসুক, নিজেই টের পাবে আমি ঠিক বলছিলাম কিনা। বাদ দাও তো, মাছি তাড়াবার ভঙ্গিতে বলল লিওনার্দো। চলো খেতে বসি। কথাবার্তার এই রুক্ষতা লিওনার্দের স্বভাবজাত বৈশিষ্ট্য নয়। প্রতিকূল পরিবেশ আর জীবন সংগ্রামের কঠিন লড়াই ওকে বদলে দিয়েছে। প্রাচুর্য আর আয়েশ দেখে যে মানুষ অভ্যস্ত, তার জন্য দারিদ্র্যের কষাঘাত সহ্য করা মুশকিল বই কি। অবশ্য তিক্ত ভঙ্গিতে কথা বললেও লিওনার্দো বাস্তবতাকে ভালোই বুঝতে পারছে। জেনের জন্য কিছুটা মায়াও অনুভব করছে। ও যদি লিওনার্দোকে ত্যাগ করে তাহলে হয়তো ক্ষমাও করে দেবে। সত্যিই তো, জেনে শুনে কোনো মেয়ে ওর মতো একটা ছেলেকে বিয়ে করবে? কেন আগুনে ঝাঁপ দেবে? তাছাড়া জেনের উপর পরিবারের চাপটার কথাও তো ভাবতে হবে ওকে। শুধুমাত্র আত্মবিশ্বাস আর ভালোবাসা ছাড়া আর কি বা আছে ওর? অট্রামদের হারানো সম্মান আর প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য এ দুটো জিনিস কি যথেষ্ট? জবাবটা আন্দাজ করে আনমনে মাথা দোলালো লিওনার্দো। সাদামাটা খাবার দিয়ে ডিনার সারল দুই ভাই। টেবিল পরিষ্কার হয়ে গেল। পাইপ ধরাতে ধরাতে টম বলল, আজ রাতে কি করা যায় লিওনার্দো? কি আবার ঘুম, বলল লিওনার্দো। শেষবারের মতো আমাদের বাড়িটা দেখে এলে কেমন হয়? তাতে শুধু কষ্টই বাড়বে টম। মলিন হাসি ফুটল টমের কণ্ঠে। সামান্য কষ্টে কি বা আর যাবে আসবে? এমনিতেই তো খুব আনন্দে নেই আমরা। ভাইয়ের কাঁধে হাত রাখলো ও। শ্রাক করল লিওনার্দো। ঠিক আছে চলো। সরাইখানা ছেড়ে বেরিয়ে পড়ল ওরা। আধ ঘন্টা হেঁটে পৌঁছে গেল অট্রাম হলে। তুষারপাত থেমে গেছে ইতোমধ্যে। রাতটা ঝকঝকে পরিষ্কার, অসম্ভব সুন্দর। কাজের কাজ হয়েছে অবশ্য। তুষারপাতে সারাদিনের নিলাম অনুষ্ঠানের ফলে বাড়ির সামনে যতগুলো জঞ্জাল জমা হয়েছিল সব ঢাকা পড়ে গেছে শুভ্র চাদরে। চাঁদের আলোয় অট্রাম হল এখন দাঁড়িয়ে আছে পুরনো মহিমায় আর গৌরব নিয়ে। নিঃশব্দে বাড়িটার চারপাশে ঘুরে দেখলো দুই ভাই। মায়া নিয়ে তাকালো চিরচেনা প্রতিটি ইটকাঠ আর গাছগাছালির দিকে।
একটু পর বাড়ির গান রুম এন্ট্রান্সের কাছে পৌঁছালো দুজন। হাতলে মোচড় দিতেই লিওনার্দো বিস্মিত হয়ে লক্ষ্য করল ওটা খোলা। নিলাম শেষে দরজাটাতে তালা দিতে ভুলে গেছে নিলামকারী। চলো ভেতরে যাই, বলল ও। একে একে বাড়ির ভেতরের প্রতিটা কামরা দেখল দুই ভাই। শেষে পৌঁছলো হল ঘরে। বিশাল একটা চেম্বার ওটা, ওক কাঠের পরত দেওয়া, গির্জার প্রার্থনা কক্ষের আদলে তৈরি। বিশাল একটা জানালা আছে আলো আসার জন্য। সেটার প্রতিটা কাচে অট্রাম পরিবারের বিভিন্ন প্রজন্মের উত্তরাধিকারীদের প্রতীক আঁকা। জিনিসটা ওদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে রেখেছে। ওটার শেষে দুটো কাচ অবশ্য ফাঁকা। ওখানে স্যার টমাস অট্রাম আর তার উত্তরাধিকারীদের প্রতীক বসবার কথা ছিল। ওটা আর কোনোদিন পূরণ হবে না, তাই না? জানালাটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল টম। হয়তো হবে, বাঁকা সুরে বলল লিওনার্দো। কোহেনরা চাইলে একটা প্রতীক বানিয়ে নিতে পারবে। যদি নাও পারে, কিনবার মতো টাকা তো আছে। আমি চাই না ওরা ওদের প্রতীক দিয়ে আমাদের স্মৃতিকে কুলুষিত করুক। তার চেয়ে জানালাটা বদলে ফেললে বেশি খুশি হব। বদলাবার মতো রুচি ওদের থাকলে তো। কিছুক্ষণ নীরবতায় কাটল। তারপর বিড়বিড় করে টম ওদের পারিবারিক মূল মন্ত্রটা আওড়ালো। ঘর, সম্মান এবং হৃদয়ের জন্য। তিক্ত চেহারা নিয়ে ভাইয়ের দিকে ফিরল ও। মনে হয় না আমাদের পরিবারকে কখনো এই মূল মন্ত্রের কথা এভাবে ভাবতে হয়েছে। আমাদের হৃদয় এখন বিদীর্ণ, ঘর হয়ে গেছে হাতছাড়া, আর সম্মান সেটাও তো ধুলোয় গড়াচ্ছে। হঠাৎ অন্যরকম একটা প্রেরণা জাগলো ওর ভেতরে। আচ্ছা, আমরা আবার একে সত্যি করি না কেন? হৃদয়, ঘর আর সম্মানের জন্য আমরা কি লড়াই করতে পারি না লিওনার্দো? চেষ্টা করতে পারি, বলল লিওনার্দো, কিন্তু যা হারিয়েছি তা ফিরে পাবো কিনা সন্দেহ আছে। ভাইয়ের হাত চেপে ধরল টম। লিওনার্দো, তুমি আমার সঙ্গে একটা শপথ করবে? ব্যাপারটা একটু হাস্যকর হতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে এই হাস্যকর শপথটাও অনেক মূল্যবান। কিসের শপথ? আমাদের শপথ হবে আমরা ইংল্যান্ড ছেড়ে দূরের কোনো দেশে যাব, ভাগ্য অন্বেষণ করব। আমাদের পিতৃপুরুষের ভিটেমাটি পুনরুদ্ধার করার মতো সম্পদ যতদিন না অর্জন করতে পারছি, ততদিন কিছুতেই আর দেশে ফিরব না। আমরা লড়াই করব লিওনার্দো, আমৃত্যু লড়াই। একটু ইতস্তত করল লিওনার্দো, তবে ভাইয়ের আগ্রহ দেখে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো, ঠিক আছে টম, যদি জেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, করবার মতো আর কিছুই থাকে না আমার, তাহলে অবশ্যই শপথ নেব। চঞ্চল দৃষ্টিতে তাকালো টম। পুরনো একটা বাইবেলের উপর দৃষ্টি পড়ল ওর। পুরনো ফার্নিচার, পোর্ট্রেট আর নানা ধরনের জিনিসপত্রের মাঝখানে পড়ে আছে ওটা। বাড়ির নতুন মালিক সব স্তূপ করে রেখেছে। বুক সমান উঁচু একটা স্ট্যান্ডের সঙ্গে শেকল দিয়ে আটকে রাখা হয়েছে পবিত্র ধর্মগ্রন্থটা। জিনিসটা সমবেত প্রার্থনার সময় প্রার্থনাকারীদের সামনে রাখা হতো। ভাইকে টেনে ওটার কাছে নিয়ে গেল ও। দুজনে একসঙ্গে হাত রাখলো বইটার ওপর। আমরা শপথ করছি, গলা চড়িয়ে বলল টম, এই পবিত্র বাইবেল স্পর্শ করে, ঈশ্বরকে সাক্ষী রেখে, যিনি আমাদেরকে এই বাড়ি ছাড়তে বাধ্য করেছেন। কথা দিচ্ছি, যতদিন না বাড়িটাকে আবার আমাদের নিজেদের বলে দাবি করতে পারবো, ততদিন আর এমুখ হব না। এই শপথ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, আজীবন এবং আমৃত্যু। যতক্ষণ আমাদের একজনের শরীরেও শক্তি আছে, যতক্ষণ আমাদের দেহে শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকছে, আমরা আমাদের শপথ থেকে টলব না। যদি এ শপথের ব্যত্যয় হয়, তা যেন আমাদের মরণ নেমে আসে। ঈশ্বর আমাদের সহায় হন। গলা মেলালো লিওনার্দো। এভাবেই সে রাতে মহান সৃষ্টিকর্তা এবং পরিবারের প্রাচীন পূর্বপুরুষদের বিদেহী আত্মার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হলো দু ভাই, মহান এক উদ্দেশ্য সফল করার জন্য। পরিবেশ পরিস্থিতি বিচার করলে ওদের শপথকে হাস্যকর মনে হতে পারে বটে, কিন্তু মনের দিক থেকে ওতে খুঁত রইল না কোনো। হ্যাঁ, যে গুরুদায়িত্ব ওরা নিজের কাঁধে চাপল তা বড়ই কঠিন, কিন্তু বিশ্বাসে যদি পাহাড় টালানো যায়,
তাহলে নিজেদের হারানো গৌরব ফেরানোই বা অসম্ভব হবে কেন? দৃঢ় প্রত্যয় রয়েছে অট্রাম পরিবারের শেষ 2 সদস্যের মনে। তার জোরেই লক্ষ্যে পৌঁছবে বলে ভাবছে তারা। কঠিন সংগ্রাম করতে হবে বলে জানে 2 ভাই, কিন্তু কতটা কঠিন তা জানে না। যা হোক, কয়েকদিন পর লন্ডনে চলে গেল ওরা। সেখানে বেশ কিছুদিন অপেক্ষা করার পরও জেন বিচের কোনো সংবাদ বা চিঠি এলো না। যোগাযোগই করলো না মেয়েটা। ফলে অট্রাম হলে নেওয়া শপথটা লিওনার্দের ওপর পাথরের মতো চেপে বসল। সেটা ভালো কি মন্দের জন্য তা শুধু সময়ই বলতে পারে। টমের সঙ্গে ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়তে হলো ওকে। 3 মাসের মাথায় 2 ভাই পৌঁছলো আফ্রিকা নামের এক মহাদেশের উপকূলে, যেখানে কুয়াশা মানবেরা বসবাস করে। শেষ হলো দ্য পিপল অব দ্য মিস্ট উপন্যাসের 2য় পর্ব। আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য শীঘ্রই নিয়ে আসছি 3য় পর্ব। আসসালামু আলাইকুম।